জাস্ট ইমাজিন, আপনি পৃথিবীর এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে -30 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা হাওয়া আপনার চামড়া ছিঁড়ে ফেলছে। চারপাশে মাইলের পর মাইল শুধু সাদা বরফ, আর মাথার উপরে এক বিশাল অভিশপ্ত আকাশ। আপনি একা নন, আপনার সাথে আপনার বন্ধুরাও আছে। আপনারা সবাই দক্ষ, সবাই সাহসী। কিন্তু হঠাৎ মাঝরাতে এমন কিছু একটা ঘটে যা আপনাদের বুদ্ধি, সাহস আর বাঁচার ইচ্ছাকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দেয়। ভয় না, ভয় শব্দটা খুব ছোট এটার জন্য। সেটা ছিল চরম আতঙ্ক। এমন আতঙ্ক যা আপনাকে আপনার জুতো পরার সময়টুকুও দেয় না। আপনি তাঁবুর কাপড় ছুরি দিয়ে কেটে বেরিয়ে আসেন, আর বাইরে বাইরে মরণ ঠান্ডা। কিন্তু আপনি জানেন তাঁবুর ভেতরের চেয়ে বাইরের এই নরক যন্ত্রণা অনেক বেশি নিরাপদ। আপনি ছুটছেন খালি পায়ে, অর্ধ উলঙ্গ অবস্থায়, বরফের ওপর দিয়ে। আপনার পেছনে কিছু একটা আসছে। সেটা মানুষ নয়, সেটা কোনো পশুও নয়, সেটা এমন কিছু যার অস্তিত্ব বিজ্ঞান মানে না। 1959 সাল, রাশিয়ার উরাল পর্বতমালা। 9 জন তরুণ তরুণী, আর একটা রহস্য যা আজ 60 বছর পরেও ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলোর মধ্যে একটা। আজ কালগ্রস্ততে কোনো ভূতের গল্প হবে না। আজ বলবো সেই বাস্তব সত্য ঘটনা যা শোনার পর আপনিও পাহাড়ে যাওয়ার আগে দুবার ভাববেন। ওয়েলকাম টু ডেড মাউন্টেন, ওয়েলকাম টু দিয়াতলোভ পাস। গল্পটা শুরু হয়েছিল একটা অ্যাডভেঞ্চারের স্বপ্ন নিয়ে। জানুয়ারি মাসের শেষ, 1959 সাল। সোভিয়েত ইউনিয়নের উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের 10 জন মেধাবী এবং অভিজ্ঞ ট্রেকার একটা দল গঠন করলেন। লক্ষ্য হলো উরাল পর্বতমালার গভীরে অবস্থিত ওতরতেন পর্বতে পৌঁছানো। গ্রেড 3 ট্রেকিং, সবচেয়ে কঠিন, সবচেয়ে বিপজ্জনক। ওই দলের লিডার ছিলেন 23 বছর বয়সী ইগর দিয়াতলোভ। শান্ত, বুদ্ধিদীপ্ত এবং অত্যন্ত অভিজ্ঞ। দলের বাকি সদস্যরাও ছিলেন তরুণ, প্রাণবন্ত। এদের মধ্যে ইঞ্জিনিয়ারিং ছাত্র থেকে শুরু করে যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিও ছিলেন। তারা জানতেন পাহাড়ের বিপদ কি, তারা বরফের সাথে লড়াই করতে জানতেন। কিন্তু সেই সময় নিয়তি অন্য কিছু ভেবে রেখেছিল। যাত্রা শুরু করার কয়েকদিনের মধ্যেই দলের একজন সদস্য, ইউরি ইউডিন, অসুস্থ হয়ে পড়েন। হাঁটুতে অসহ্য যন্ত্রণা। তাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়। দল থেকে বিদায় নেওয়ার সময় ইউরি তার বন্ধুদের জড়িয়ে ধরেছিলেন শেষবারের মতো, কারণ তিনি জানতেন না এই অসুস্থতাই আসলে তার জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। তিনি ছিলেন দলের একমাত্র বেঁচে যাওয়া সদস্য, কারণ তিনি সেই অভিশপ্ত জায়গায় যাননি। 9 জন সদস্য এগিয়ে চললেন। 1 ফেব্রুয়ারি 1959 সাল। আবহাওয়া খারাপ হতে শুরু করে। তুষার ঝড় আর কুয়াশার কারণে তারা পথ ভুল করেন। পরিকল্পনা ছিল অন্য জায়গায় তাঁবু খাটানোর, কিন্তু তারা গিয়ে পৌঁছান খোলা সিয়াখাল পর্বতের ঢালে। স্থানীয় মানসী উপজাতির ভাষায় ওই নামের অর্থ হল ডেড মাউন্টেন বা মৃত পাহাড়। ইগর দিয়াতলোভ সিদ্ধান্ত নিলেন ওই রাতেই তারা পাহাড়ের ঢালে তাঁবু খাটিয়ে আশ্রয় নেবেন। তারা জানতেন না
তারা সেই পাহাড়ের উপর তাঁবু খাটাননি, তারা তাঁবু খাটিয়েছিলেন নিজেদের কবরের ওপর। সারাদিনের ক্লান্তির পর তারা তাঁবুর ভেতরে মোমবাতি জ্বালিয়ে রাতের খাবার খেলেন। ডায়েরিতে শেষ এন্ট্রি লেখা হলো। কেউ কবিতা লিখছিল, কেউ হাসাহাসি করছিল। বাইরে তুষারঝড়ের গর্জন, আর ভেতরে 9 জন তরুণ প্রাণের ওম। সবকিছু ঠিক ছিল, কিন্তু ভোর 5টা, আর ঠিক তখনই মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কি হয়েছিল সেই সময় কেউ জানে না, কিন্তু প্রমাণ যা বলছে তা কল্পনারও বাইরে। তাঁবুর ভেতর থেকে কেউ একজন বা সম্ভবত কয়েকজন পাগলের মতো ছুরি দিয়ে তাঁবুর কাপড় কাটতে শুরু করে। কেন? গেট দিয়ে বেরোনোর সময় ছিল না? তারা কি ঠিক এতটাই ভয় পেয়েছিলেন যে 1 সেকেন্ডও সময় নষ্ট করতে চাননি? তারা বেরিয়ে এলেন। বরফ জমা ঠান্ডা রাত। তাঁবু থেকে 1 মাইল দূরে পাহাড়ের নিচের দিকে তারা ছুটতে শুরু করলেন। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? তাদের কারোর পায়ে জুতো ছিল না। কেউ শুধু মোজা পরা, কেউ খালি পায়ে, কয়েকজন শুধু অন্তর্বাস পরা। -30 ডিগ্রিতে এই বরফের ওপর হাঁটা মানে 15 মিনিটের মধ্যে মৃত্যু। পুলিশ পরে সেই পায়ের ছাপগুলো খুঁজে পেয়েছিল। 8-9 জোড়া পায়ের ছাপ। সারিবদ্ধভাবে, শান্তভাবে তারা নিচের দিকে নেমে যাচ্ছেন। তার মানে তারা ভয় পেয়ে দৌড়চ্ছিলেন না। তারা কি কোনো কিছু নির্দেশে হাঁটছিলেন, নাকি তারা কোনো মায়াজালে আবদ্ধ ছিল? তারা গিয়ে পৌঁছলেন পাহাড়ের নিচে, একটা বিশাল সিডার গাছের তলায়। সেখানে তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন। ভাবুন, খালি পায়ে বরফে জমে যাওয়া হাত নিয়ে তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছেন। কতটা মরিয়া হলে মানুষ এটা করতে পারে, কিন্তু সেই আগুন তাদের বাঁচাতে পারেনি। একে একে প্রত্যেকে মরতে শুরু করলেন। 12ই ফেব্রুয়ারি দিয়াতলোভের টেলিগ্রাম আসার কথা ছিল, যথারীতি আসেনি। প্রথম দিকে কেউ পাত্তাও দেয়নি। পাহাড়ের আবহাওয়া খারাপ তো হতেই পারে, কিন্তু 20শে ফেব্রুয়ারি পার হয়ে যাওয়ার পরও যখন টেলিগ্রাম এলো না, পরিবারগুলো তখন আতঙ্কিত হয়ে পড়ল। শুরু হলো সোভিয়েত সেনাবাহিনীর এক বিশাল উদ্ধার অভিযান। বিমান, হেলিকপ্টার, সৈনিক, স্থানীয় শিকারী সবাইকে নামানো হলো। 26শে ফেব্রুয়ারি উদ্ধারকারীর দল অবশেষে খুঁজে পেল সেই তাঁবু, ডেড মাউন্টেনের ঢালে। তাঁবুটা ছিল জনশূন্য, ভেতর থেকে কাটা, ছিঁড়ে গেছে। সমস্ত জিনিসপত্র, জ্যাকেট, জুতো, টাকা সব তাঁবুর ভেতরেই পড়েছিল, শুধু মানুষগুলো নেই। উদ্ধারকারীরা পায়ের ছাপ অনুসরণ করে সিডার গাছের দিকে এগিয়ে গেলেন, আর সেখানে প্রথম ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হলেন তারা। সিডার গাছের তলায় ছাই হয়ে যাওয়া আগুনের পাশে শুয়েছিল 2টি লাশ, ইউরি ক্রিভনিসেনকো এবং ইউরি দোরোসেনকো। দুজনেই শুধু অন্তর্বাস পরা, খালি পা। তাদের হাতগুলো পুড়ে গিয়েছিল। কেন? তারা কি আগুনটা নেভার থেকে বাঁচাতে নিজেদের হাতেই জ্বালিয়ে দিয়েছিলেন, নাকি আগুনের ওম পাওয়ার জন্য তারা এতটাই মরিয়া হয়ে গিয়েছিলেন যে হাত পুড়ে যাওয়ার অনুভূতিও চলে গিয়েছিল? গাছের ডালে মানুষের চামড়া আর রক্ত পাওয়া গিয়েছিল। মনে হচ্ছিল তারা গাছে চড়ে কিছু একটা দেখার চেষ্টা করছিলেন, অথবা কোনো কিছু থেকে বাঁচার জন্য গাছে চড়ার চেষ্টা করেছিলেন। একটু দূরে পাওয়া গেল লিডার ইগর দিয়াতলোভের লাশ। তিনি তাঁবু থেকে সিডার গাছের দিকে যাচ্ছিলেন না, তিনি সিডার গাছ থেকে তাঁবুর দিকে ফিরে আসার চেষ্টা করছিলেন।
তার চোখ ছিল খোলা, আকাশের দিকে তাকানো, এবং মুখে একটা অব্যক্ত যন্ত্রণার ছাপ। আরো দূরে পাওয়া গেল জিনা কোমোলগোরোভার এবং রুস্তেম স্লোবোদিনের লাশ। তারাও তাঁবুর দিকে ফিরে আসার চেষ্টা করছিলেন। তাদের লাশের অবস্থান বলছে তারা তুষারের মধ্যে হামাগুড়ি দিয়ে ফিরে আসার চেষ্টা করছিলেন নিজেদের শেষ শক্তিটুকু দিয়ে, কিন্তু তারা পারেননি। বরফ তাদের গ্রাস করে নিয়েছিল সময়ের সাথে সাথে। প্রথম 5টি লাশ তো পাওয়া গেল হাইপোথার্মিয়া, অর্থাৎ জমে গিয়ে মৃত্যু। সাধারণ ঘটনা, তাই না? পাহাড়ে এমন তো হতেই পারে। কিন্তু আসল ভয়ঙ্কর দৃশ্য তো তখনও বাকি ছিল, কারণ বাকি 4 জন কোথায়? 2 মাস পর তুষার গলতে শুরু করেছে। সিডার গাছ থেকে আরো 75 মিটার দূরে একটা বরফের খাদের গভীরে, যেখানে 4 ফুট বরফ জমা ছিল, সেখানে পাওয়া গেল বাকি আরো 4 জনের লাশ। এবং এই 4 জনের লাশের ময়নাতদন্তের রিপোর্ট যখন সামনে এলো, তখন পুরো সোভিয়েত ইউনিয়ন শিউরে উঠেছিল। কারণ এটি কোনো সাধারণ ট্রেকিং দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি হত্যাকাণ্ড। কিন্তু কে খুনি? নিকোলাই থিবো ব্রেগনল, তার মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কোনো ভোঁতা অস্ত্র দিয়ে নয়, মনে হচ্ছিল কেউ যেন তার মাথার উপর বিশাল কোনো পাথর ফেলে দিয়েছে। কিন্তু তার চামড়ায় কোনো কাটার দাগ ছিল না। ভেতরের হাড় গুঁড়ো, কিন্তু বাইরের চামড়া ঠিক। এটা কিভাবে সম্ভব? সেমিয়ন জোলোতারেভ একজন যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তার বুকের পাঁজরগুলো এমনভাবে ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল যা ময়না তদন্তকারী ডাক্তারদের অবাক করে দিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন এমন আঘাত তখনই সম্ভব যখন কোনো গাড়ি খুব স্পিডে এসে ধাক্কা মারে। কিন্তু সেই জনমানবহীন পাহাড়ে গাড়ি এলো কোত্থেকে? এবং তারও বাইরের চামড়ায় কিন্তু কোনো ক্ষত ছিল না। আর লুদমিলা দুবিনিনা, 21 বছর বয়সে এই তরুণীর লাশটা পাওয়া গিয়েছিল বরফ জমা একটা ঝর্ণার ধারে, হাঁটু গেড়ে বসা অবস্থায়। তার বুকের হাড়ও ভাঙা ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা লুদমিলার মুখে, কারণ সেখানে জিভ ছিল না। তার জিভ গোড়া থেকে নিখোঁজ ছিল। তার চোখের পাতা ছিল না, শুধু ছিল খালি কোটর। কেন? কেন কেউ একজন জমে যাওয়া লাশের জিভ কেটে নেবে? কেন চোখ উপড়ে নেবে? ময়না তদন্তকারীরা বলেছিলেন দবিনীরা যখন বেঁচে ছিলেন, সম্ভবত তখনই তার জিভটা নিয়ে নেওয়া হয়েছিল। কল্পনা করুন সেই অসহ্য যন্ত্রণার কথা। রহস্য এখানেই শেষ নয়। তাদের কয়েকজনের পোশাকে পাওয়া গিয়েছিল উচ্চমাত্রার রেডিয়েশন। পাহাড়ের মাঝখানে রেডিয়েশন কোথা থেকে এলো? আত্মীয়রা যখন লাশগুলো শেষবারের মতো দেখেন, তারা বলেছিলেন লাশগুলোর গায়ের রং অদ্ভুত কমলা বা তামাটে হয়ে গিয়েছিল। চুল হয়ে গিয়েছিল গ্রে বা সাদা রঙের। সোভিয়েত পুলিশ তড়িঘড়ি করে তদন্ত বন্ধ করে দিল। রিপোর্টে লেখা হলো আ কম্পেলিং ন্যাচারাল ফোর্স, অর্থাৎ একটি অপ্রতিরোধ্য প্রাকৃতিক শক্তি। ঠিক এই শক্তি যা কিনা 9 জনের মৃত্যুর কারণ। কিন্তু সেই শক্তিটা কি, সেটা কিন্তু তারা ব্যাখ্যা করেনি। ফাইলগুলো গোপন নথিপত্র হিসাবে সিন্ধুকে ভরে রাখা হলো। কিন্তু সবশেষে একটাই কথা, আসল সত্যিটা কি? দেয়াতলভ পাসের 6 দশক পার হয়ে গেছে।
মানুষের কৌতূহল কিন্তু কমেনি। শত শত বই লেখা হয়েছে, সিনেমা তৈরি হয়েছে, হাজার হাজার থিওরি বা তত্ত্ব সামনে এসেছে, কিন্তু কোনোটি এই সমস্ত ধাঁধাকে পুরোপুরি মেলাতে পারে না। প্রথম থিওরি, অ্যাভালাঞ্চ বা তুষারধস। 2020 সালে রাশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে এই তদন্ত আবার খোলে এবং জানায় যে এটি ছিল একটি স্মল অ্যাভালাঞ্চ। তুষারধসের ভয়ে তারা তাঁবু কেটে বেরিয়েছিল এবং জমে মারা যায়। কিন্তু সত্যি কথা বলতে এই থিওরি একটা বাচ্চাও বিশ্বাস করবে না, কারণ ওই পাহাড়ের ঢাল অতটাও খারাপ ছিল না যে অ্যাভালাঞ্চ হবে। আর যদি অ্যাভালাঞ্চই হবে, তবে 4 জনের লাশের ভেতরে হাড়টা ভাঙলো কি করে, অথচ বাইরের চামড়া একদম ঠিক? আর অ্যাভালাঞ্চ কি লুদমিলার জিভটাও কেটে নিয়েছিল? পরের থিওরি, ইনফ্রাসাউন্ড এবং উইন্ড ভল্টেক্স। এটা সত্যি কথা বলতে একটি বৈজ্ঞানিক থিওরি। পাহাড়ের অদ্ভুত ঘটনার কারণে বাতাস যখন বইছিল, তখন সেখানে ইনফ্রাসাউন্ড তৈরি হয়েছিল। এটা এমন এক ধরনের শব্দ যা মানুষ শুনতে পায় না, কিন্তু আমাদের মস্তিষ্ক পায়। এই শব্দ সরাসরি মানুষের মনে চরম আতঙ্ক, বমি বমি ভাব এবং হ্যালুসিনেশন তৈরি করে। এটা হতে পারে ইনফ্রাসাউন্ডের কারণে তারা আতঙ্কিত হয়ে তাঁবু কেটে বেরিয়েছিল। তারা একে অপরকে চিনতে পারছিল না, নিজেদের কাপড় ছিঁড়ে ফেলেছিল। কিন্তু প্রশ্নটা ঠিক ওই জায়গাতেই গিয়ে আটকায়। জিভ এবং হাড়ের আঘাতটাকে দিল। ইনফ্রাসাউন্ড তো হাড় ভাঙতে পারে না। পরের যেটা একটা থিওরি, যেটা অ্যাকচুয়ালি একটু আকর্ষণীয়, সেটা হচ্ছে আদিবাসী মানসিক ট্রাইবালের আক্রমণ। বলা হয়েছিল স্থানীয় মানসিক উপজাতিরা তাদের পবিত্র পাহাড়ে ঢোকার অপরাধে সেই ট্রেকারদের খুন করেছে। কিন্তু মানুষেরা কিন্তু খুবই শান্ত প্রকৃতির উপজাতি ছিল। তারা বরং ট্রেকারদের সাহায্য করত। আর লাশের গায়ে কোনো মানুষের হাতের ছাপ বা ধস্তাধস্তিরও দাগ ছিল না। লাশের জিভ কাটা বা হাড় ভাঙা, এগুলো কোনো মানুষের কাজ তো মনে হতে পারে না। পরের থিওরি, সোভিয়েত মিলিটারি টেস্ট। আর এটি হলো সবচেয়ে জনপ্রিয় থিওরি। সেই রাতে আশেপাশে আরো কিছু ট্রেকার ছিলেন। তারা ওই পাহাড়ের উপর অদ্ভুত কিছু কমলা রঙের আলোর গোলক উড়তে দেখেছিল। ধারণা করা হয় সোভিয়েত ইউনিয়ন ওখানে কোনো গোপন মিসাইল বা নিউক্লিয়ার অস্ত্রের পরীক্ষা করছিল। কারণ কোনো কারণে সেই পরীক্ষায় ভুল হয়ে যায়, ট্রেকাররা হয়তো সেই গ্যাসের শিকার হন বা কোনো রেডিয়েশন ওয়েভের মধ্যে পড়ে যান। কমলা রং, রেডিয়েশনযুক্ত কাপড়, সবকিছুই কিন্তু এই থিওরির দিকে ইশারা করে। হয়তো লুদমিলার জিভ বা বাকিদের চোখ কোনো মিলিটারি ডাক্তার স্যাম্পেল হিসেবে কেটে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কেন? এই সত্যটা কি এতটাই ভয়ঙ্কর যে সোভিয়েত ইউনিয়নকে এটি লুকিয়ে রাখতে হয়েছিল? শেষ থিওরি, যেটাও অনেকে মানেন, সেটা হচ্ছে দ্য ইয়েতি বা মেনক। মানুষেরা বিশ্বাস করে এই পাহাড়ে মেনক বা রাশিয়ার ইয়েতি বাস করে। এই থিওরিটাই কিন্তু সবচেয়ে ভুতুড়ে। ইয়েতি যদি আক্রমণ করে থাকে, তবে হাড় ভাঙার কারণ বোঝা যায়, তার অমানসিক শক্তি। আর লুদমিলার জিভ, হয়তো সেটিকে সেই খাবার হিসেবে খেতে চেয়েছিল। সিডার গাছের উপর মানুষ কেন চামড়া ছেড়ে যাবে? ইয়েতি থেকে বাঁচার জন্য। দেয়াতলাভ পাসের ফাইল নাম্বার 671, শেষ পৃষ্ঠা বলছে কেসটি বন্ধ, কিন্তু ধাঁধার টুকরোগুলো এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যাভালাঞ্চ, মিসাইল, ইয়েতি নাকি ইনফ্রাসাউন্ড, কোনটি সত্য আজও আমাদের অজানা। 9 জন তরুণ, মেধাবী, বুদ্ধিদীপ্ত, তারা জানতেন পাহাড়ের নিয়ম। কিন্তু ওই রাতে ডেড মাউন্টেনে প্রকৃতির কোনো নিয়মই যেন খাটছিল না।
সেখানে রাজত্ব করছিল কোনো এক অজানা অন্ধকার। ইউরি ইউডিন দলের সেই একমাত্র বেঁচে যাওয়া সদস্য। সারা জীবন এই আফসোস নিয়েই বেঁচেছিলেন যে তিনি কেন বন্ধুদের সাথে ছিলেন না। তিনি 2011 সালে মারা যান। তিনি বলতেন, আমার জীবনের শেষ ইচ্ছে একবার জানতে পারা যে ওই রাতে আমার বন্ধুদের সাথে আসলে কি হয়েছিল। আমরা কি কোনোদিনও জানতে পারবো সেই সত্যটা? সম্ভবত না। ডেয়াথলভ পাস আজও সেই বরফের নিচে ঘুটঘুটে অন্ধকারে তার রহস্য লুকিয়ে রেখেছে। আপনার কি মনে হয়, কোনটি সবচেয়ে যুক্তিযুক্ত থিওরি? নাকি আপনি বিশ্বাস করেন এখানে এমন কিছু ছিল যা বিজ্ঞানের বাইরে? কমেন্ট সেকশনে আপনাদের মতামতটা জানান। যদি এই হাড়হীন করা গল্পটি বা সত্যি ঘটনাটি আপনাকে ভয় এবং ভাবনার খোরাক দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার লাইক আমাদের এই ধরনের ডার্ক কন্টেন্ট বানাতে সাহায্য করে। আর হ্যাঁ, যদি আজও অন্ধকারকে ভয় পেয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করুন কালগ্রস্ততে। এখানে আমরা অন্ধকারের ওপার থেকে গল্প নিয়ে আসি।